নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। There are too many imponderables for an overall prediction. এই আপ্তবাক্যটা প্রথমেই বলে রাখা ভালো। শুরু করব কংগ্রেসের লেগাটাস লেজিওনিসকে নিয়ে। বুঝতেই পারছেন কার কথা বলছি, অধীর রঞ্জন চৌধুরী। তার আগে একটা পার্সোনাল বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন, ওই স্কুল কলেজে পড়ার সময় ফুটবলের প্রতি আমার একটা তীব্র আকর্ষণ ছিল। তো ইংলিশ প্রিমিয়ার লিগ বা কোপা আমেরিকা নয়, আমি কলকাতার মাঠের ময়দানের ফুটবল লিগ সম্পর্কে খুব খোঁজ খবর রাখতাম। বিশেষত তিন প্রধানের খেলার ফলাফল, কারা জিততে পারেন লিগ। আমি প্রথমবার বড় ম্যাচ মানে ইস্টবেঙ্গল মোহনবাগান দেখতে গেছি 1984 সালে ইডেন গার্ডেন্সে। বাবু মানির দেয়া গোলে মোহনবাগান জয়লাভ করেছিল। আগুয়ান ভাস্করকে ড্রিবল করে ডান দিকে জালে জড়িয়ে দিয়েছিলেন বাবু মানি। মানে একটা 1-to-1 পজিশন হয়েছিল ভাস্কর আর বাবু মানি। তো ভাস্করকে ড্রিবল করে ডান দিকে জালে জড়িয়ে দিয়েছিলেন বাবু মানি। তো সেই স্মৃতি আমার জলজল করছে। তারপরে একটা গোলের কথা কখনো ভুলতে পারবো না, সেটা আমাদের 85-তে আইএফএ শিল্ডই হবে, ইস্টবেঙ্গল মোহনবাগান। কৃষ্ণগোপাল চৌধুরী একটা গোল করেছিলেন মোহনবাগানের হয়ে। মাঝমাঠ থেকে বল নিয়ে 6 জনকে কাটিয়ে কৃষ্ণগোপাল ইস্টবেঙ্গলের জালে বল ঠেলেছিলেন। যদিও খেলার প্রথমে এই জামশিদের গোলে ইস্টবেঙ্গল 1 গোলে এগিয়ে গিয়েছিল, 1-1 ড্র হয়েছিল। এই গৌরচন্দ্রিকা করছি কেন জানেন? তখন কলকাতার 3 প্রধান লিগের খেলায় মাঝে মধ্যে ছোট ছোট ক্লাবের কাছে আটকে যেত। যেমন বড় গাঁট ছিল ঐক্য সম্মিলনী, সোনালী শিবির, ভাতৃসংঘ, ক্যালকাটা পোর্ট ট্রাস্ট। ক্যালকাটা পোর্ট ট্রাস্টের একজন খেলোয়াড় ছিলেন, তিনি পোর্টে চাকরি করতেন, পোর্ট ট্রাস্টের হয়ে খেলতেন এবং অসংখ্য জায়গায় খেপ খেলে বেড়াতেন। তিনি হচ্ছেন শেখ মমতাজ। খেপ খেলার জন্যই তার একটা বিশেষ প্রসিদ্ধি ছিল। তিনি ভালো স্ট্রাইকারও ছিলেন। বড় ম্যাচে মানে ইস্টবেঙ্গল মোহনবাগানের বিরুদ্ধে তার অনেকগুলো গোল আছে। মানে পোর্ট ট্রাস্ট একটা বড় গাঁট থাকতো 3 প্রধানের কলকাতা লিগে। আর শেখ মমতাজের পরিচিতি হয়েছিল খেপ খেলার জন্য। সারা রাজ্য জুড়ে তিনি খেপ খেলতেন। 5-a-side ফুটবল টুর্নামেন্টেও শেখ মমতাজকে আমি নিজের চোখে খেলতে দেখেছি। এই শেখ মমতাজের কথাটা বললাম কেন? শেখ মমতাজ ফুটবল বিভিন্ন ক্লাবে খেলতেন অর্থের বিনিময়ে, যাকে আমরা বলি খেপ খেলা। আর ইউসুফ পাঠান তৃণমূল কংগ্রেসের হয়ে খেপ খেললেন বহরমপুরে। ইউসুফের সাদা মনে কাদা নেই, জানেন তো। হঠাৎ করে ইউসুফ বহরমপুরে দাঁড়িয়ে গেলেন লোকসভা নির্বাচনে। নিশ্চয়ই তৃণমূলের সঙ্গে সমস্ত দিক খতিয়ে দেখে প্রপোজালটা তার সব দিক থেকে ভালো হয়েছিল মনে করি তিনি নির্বাচনে লড়তে এসছেন। তার পূর্ব অভিজ্ঞতা ছিল না। একেবারে শ্রীলঙ্কা ক্রিকেট লিগ খেলছিলেন, কলম্বো থেকে মুম্বাই, মুম্বাই থেকে কলকাতা। ওই ব্রিগেড সমাবেশে মঞ্চে উঠলেন, প্রার্থী হলেন ইত্যাদি। ইউসুফ পাঠানকে রাজি করানোর পিছনে আমাদের বেহালার দাদার একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল। তো ইউসুফ পাঠান কি বললেন? নির্বাচনের ঠিক একদিন আগে আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে অনিন্দ জানাকে, যে নরেন্দ্র মোদীর জন্য তার খুব গর্ব হয়, প্রত্যেক গুজরাটের মানুষ নরেন্দ্র মোদীর জন্য গর্ব করেন। আমি বললাম না, ওনার সাদা মনে কাদা নেই, উনি রাজনীতিতে খেপ খেলতে এসছেন, যেটা মনে হয়েছে বলেছেন। কিন্তু ওই একটা বাক্য নরেন্দ্র মোদীর জন্য তিনি গর্ববোধ করেন, আমার মনে হয় যে বহরমপুরের নির্বাচনের সমস্ত অঙ্ককে ওলট পালট করে দিল এবং কংগ্রেসের লেগাটাস লেজিওনিস 6ষ্ঠবারের জন্য লোকসভায় যাবেন। অধীরবাবু শুধু বহরমপুর শহরটা ঘুরে বেরিয়েছেন, বড়োয়া কান্দি কোথাও যাননি। 2019-এ তিনি কান্দি থেকে 35,000 লিড পেয়েছিলেন, বড়োয়া থেকে 4,000-এর কাছাকাছি, আর বহরমপুর থেকে 89,000-এর লিড। সেই জন্য তিনি
৭৯,০০০-এর একটু বেশি ভোটে জিতেছিলেন। আমি দেখলাম ধ্রুবজ্যোতি প্রামাণিক, যে এখন একটি সর্বভারতীয় চ্যানেলের অনেকগুলো রাজ্যের প্রধান, বহরমপুরের ভূমিপুত্র অধীর বাবুর অত্যন্ত ঘনিষ্ঠ, মানে কাকাবাইপুর সম্পর্ক, তার একটা পোস্ট রীতিমতো ভাইরাল হয়েছে। সেখানে ধ্রুব লিখছেন যে মূলধন নয়, এবার সুদকে ভরসা করেই অধীরবাবু নির্বাচনী বৈতরণী পের হতে চলেছেন। অর্থাৎ 25 বছর ধরে বহরমপুরের মানুষের পাশে তিনি ছিলেন, আপদে বিপদে ছিলেন, অসাম্প্রদায়িক রাজনীতি করেছেন, মূলধন তো অনেকদিন আগেই তিনি সেখানে বিনিয়োগ করেছিলেন। তার যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটাই এবার তাকে নির্বাচনী বৈতরণী পার করতে সাহায্য করবে। কত ফলাফল হবে আমি জানি না, মানে মার্জিন কত হবে জানি না, কিন্তু অধীরবাবু ষষ্ঠবারের জন্য লোকসভায় যাচ্ছেন, এ নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। এবং তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী চিকিৎসক নির্মল সাহাকেই হারাবেন। ইউসুফ পাঠান, যার সাদা মধ্যে কাদা নেই, তিনি তৃতীয় হবেন। এ রাজ্যের কাউকে তৃণমূল পায়নি অধীরবাবুকে হারাবার জন্য, তাই বাইরে থেকে খেপ খেলার মতো করে একজনকে তারা এনেছিল। ইউসুফ পাঠানের ক্রিকেটীয় প্রতিভা সম্পর্কে তো বলার দৃষ্টতা আমার নেই। 2007-এ টি-20 বিশ্বকাপ, 2011-য় আমরা ওয়ার্ল্ড কাপ জিতলাম, তাতে ইউসুফ পাঠান সেই স্কোয়াডের সদস্য ছিলেন। তো সেটা আলাদা কথা, কিন্তু এবার বহরমপুরে অধীরবাবুর জেতার সম্ভাবনা প্রবল। দেখুন দিলীপ ঘোষ, তার সঙ্গে সকালে কথা বললাম, দিলীপবাবু খুব রিল্যাক্সড। কালকে তার কনভয় লক্ষ্য করে ঢিল ছোড়া হয়েছে, আক্রমণ হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু দিনের শেষে তিনি কিন্তু মানে কি বলবো, রিপোলিং চাননি। আমি বললাম দিলীপদা কি বুঝছেন? উনি বললেন দেখুন জিতে আমি যাব, আমারও ধারণা দিলীপ ঘোষ জিতছেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. দেখুন সুরিন্দর সিং আলুওয়ালিয়া আসানসোলের ভূমিপুত্র, শত্রুঘ্ন জিতেছিলেন উপনির্বাচনে 3 লক্ষের বেশি ভোটে। তার মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এবার কিন্তু সেই লিডও পাবে না, সেই লড়াই হবে। এবং আসানসোলে তৃণমূলের অন্দরের সবকিছু তো অল ইজ ওয়েল নয়। মন্ত্রী আছেন, শান্তি আছেন, স্থানীয় অনেক ইকুয়েশন আছে। শত্রুঘ্ন সিনহা একটু অসুস্থ, তিনি অ্যাক্সেসেবল নয়। সুরিন্দর সিং আলুওয়ালিয়া ওখানকার মানুষ, ঝরঝরে বাংলা বলেন। তাপস ব্যানার্জির জামাই রাজীব গান্ধী শাউটিং ব্রিগেডের সদস্য ছিলেন, রাজ্যসভায় গেছিলেন, 3 জায়গা থেকে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করলেন। ওনার ভিক্টরি লাভ খুব ভালো, এবং আমার মনে হয় সুরিন্দর সিং আলুওয়ালিয়া শেষ পর্যন্ত জিতে যাবেন। তাহলে বহরমপুরে অধীর, আসানসোলে আলুওয়ালিয়া, বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষ, বর্ধমান পূর্বে নিঃসন্দেহে চিকিৎসক ডক্টর শর্মিলা সরকার তৃণমূলের প্রার্থী। এবার আসুন নদিয়া জেলার 2টো আসন, কৃষ্ণনগর, রানাঘাট। দেখুন মহুয়া মৈত্র কালকে যেভাবে ছুটে বেরিয়েছেন না, তার কেন্দ্রের সব জায়গায়, বিশেষ করে চাপড়া, কালীগঞ্জ, যেখানে সংখ্যালঘু ভোটার বেশি। সিপিএম এর প্রার্থী আছেন সাদি, যিনি বিধায়ক ছিলেন 2016 সালে পলাশিপাড়ায়, যেখানে মানিককেই তিনি বোধহয় হারিয়েছিলেন। তিনি কিন্তু ভালো লড়াই দিচ্ছেন। তাহলে মুসলমান ভোট ভাগ হয়ে গেলে মহুয়ার কপালে দুঃখ আছে। প্রশান্ত কিশোর আগেই বলে দিয়েছিলেন মহুয়া, ইউ আর গোয়িং টু লুজ, কনসেন্ট্রেট ইন ইউর কনস্টিটিউয়েন্সি। তো মহুয়া সে কথাটা মেনেছেন বোধহয়। তিনি চেষ্টা করেছেন, ঘুরেছেন, শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছেন, নিজের মতো করে কনস্টিটিউয়েন্সি চষে ফেলেছেন। কিন্তু আমার মনে হয় যে ভাগ্যদেবী এবার তার প্রতি সুপ্রসন্ন হবে না। বিশেষ করে হিন্দু ভোট যেভাবে কনসলিডেট হয়েছে বিজেপির পক্ষে, তাতে মহুয়া মৈত্রর এবার কৃষ্ণনগর থেকে জয়লাভের সম্ভাবনা নেই বললেই চলে। দেখুন রানাঘাট কেন্দ্রে জগন্নাথ সরকার জিতবেন। আগের বারও 2 লক্ষের বেশি ভোটে জিতেছিলেন। এবার সিএ এর বিধি প্রণয়ন হয়েছে,
তার এগেনস্টে বিজেপির টিকিটে বিধায়ক হয়েছিলেন, তৃণমূলে গেলেন, মুকুটমণি অধিকারী জ্বালিয়েছেন, কিন্তু মুকুটমণি অধিকারীকে তৃণমূলের অর্গানাইজেশন কতটা বরণ করে নিয়েছে তা নিয়ে আমার সন্দেহ আছে। তাই মুকুটমণি অধিকারী হয়তো একটু লড়াই দেবেন, কিন্তু জগন্নাথ সরকারের জয় কার্যত নিশ্চিত বলে আমার মনে হয়। এবার আসুন বীরভূমের জেলার দুটো কেন্দ্র। কেষ্টবিহীন বীরভূমে লোকসভা ভোট। মিল্টন রশিদ চেষ্টা করেছেন, আর সিউড়ি, রামপুরা, দুবরাজপুর এই সমস্ত জায়গায় হিন্দু ভোট কনসলিডেট হয়ে বিজেপি প্রার্থীর পক্ষে গেছে, কিন্তু মুরারই, হাসান এই সমস্ত জায়গাতেই কিন্তু শতাব্দী কনসেন্ট্রেট করেছিলেন। মিল্টন ভোট কেটেছেন, কিন্তু প্রত্যাশা মতো সংখ্যালঘু ভোট মিল্টন পায়নি। সংখ্যালঘু ভোটের বড় অংশটাই শতাব্দীর দিকে গেছে এবং সেখানে শতাব্দী জিতবেন বলে আমার মনে হয়। চমকপ্রদ ফল হতে পারে জানেন তো বোলপুর কেন্দ্রে। পিয়া সাহাকে সবাই বলেছিলেন যে খুব দুর্বল ক্যান্ডিডেট, কিন্তু পিয়া সাহা কিন্তু জবরদস্ত লড়াই দিয়েছেন অসিত মালের বিরুদ্ধে, জবরদস্ত লড়াই। আমি বেনিফিট অফ ডাউট হিসাবে আমি পিয়া সাহা ওই সিটে, মাফ করবেন, অসিত মাল ওই সিটে জিতবেন আমি বলছি, কিন্তু আমি খুব কনফিডেন্ট নই বোলপুর সিটের ফলাফল কি হবে তা নিয়ে। আমার ধারণা ওটা একেবারে ওই আরামবাগে যেভাবে 2019-এর ফলাফল নির্ধারণ হয়েছিল না, খুব স্লেন্ডার মার্জিনে, বা মালদা দক্ষিণে 2019-এ, সেই রকম ফলাফল হতে চলেছে বোলপুরে। যদিও অসিত মাল সিটিং এমপি, তৃণমূলের সংগঠন আছে, তারপরে ওই কাজল শেখ দায়িত্ব নিয়েছিলেন বোলপুরের ভোট পরিচালনার, এইসব দিক থেকে তৃণমূল একটু অ্যাডভান্টেজিয়াস জায়গায় আছে, কিন্তু পিয়া সাহা কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছেন। অ্যাডভান্টেজ অসিত মালের থাকলেও অঘটন কিন্তু আজও ঘটে। তাদের চতুর্থ দফার শেষে যে 8টা কেন্দ্রে ভোট হলো, তাতে তৃণমূল বীরভূম জেলার 2টো আর বর্ধমান পূর্ব, বিজেপি রানাঘাট, কৃষ্ণনগর, দুর্গাপুর, বর্ধমান এবং আসানসোল, এবং অধীরবাবু বহরমপুর থেকে 6ষ্ঠবারের জন্য নির্বাচিত হবেন বলে আমার মনে হয়, এবং একই আমার এই ধারণার সঙ্গে সহমত পোষণ করছেন রাজগুরু গাঙ্গুলি। তিনিও তার মতো করে প্রেডিকশন করেছেন, তাতে তিনি বলছেন যে বহরমপুরে অধীরবাবু জিতবেন, কৃষ্ণনগরে জিতবেন রাজমাতা অমৃতা রায়, রানাঘাটে জগন্নাথ সরকার, 2টো আসনই বিজেপি পাবে, আসানসোলে শত্রুঘ্ন সিনহার হারার সম্ভাবনা প্রবল, আলুওয়ালিয়া জেতার সম্ভাবনা প্রবল, বর্ধমান এই দুর্গাপুরে দিলীপ ঘোষের জয়ের সম্ভাবনা প্রবল, বীরভূমের 2টো আসনেই তৃণমূলের জয়ের সম্ভাবনা, শতাব্দী রায় জিতছেন বলে তিনি মনে করছেন, আমারও একই মত, কিন্তু বোলপুর আসনের ফলাফল কিন্তু খুব অল্প ভোটের, যেই জিতবেন খুব অল্প ভোটের ব্যবধানে জিতবেন। আমি তৃণমূলের সংগঠন, কাজল শেখ, অসিত মাল সিটিং এমপি, সেই তুলনায় পিয়া সাহার অত রাজনৈতিক অভিজ্ঞতা নেই, তাই আমি বেনিফিট অফ ডাউট হিসেবে অসিত মাল জিতবেন বলছি, কিন্তু শেষ মুহূর্তে ওখানে কিন্তু ফলাফল নির্ধারিত হবে। অর্থাৎ এখনো পর্যন্ত বাংলায় যে 4 দফায় ভোট হয়েছে, মোট 18টি আসন, তাতে প্রথম 3 দফায় বিজেপি 7টা, কংগ্রেস 1টা, মালদা দক্ষিণ সম্ভবত ওটা ওই কাঁটে কাটাক্কার, জঙ্গিপুর খলিলুর রহমান তৃণমূলের, এবং মুর্শিদাবাদেও ওটাও কাঁটে কাটাক্কার। যদি কংগ্রেসের পুরো ভোট বামপন্থীরা পান তাহলে সেলিম জিতবেন, না হলে সেলিম জিতবেন না, আবু তাহের জিতবেন। তাহলে 18টা যে ভোট হলো কেন্দ্রে, তার মধ্যে বিজেপি আমাদের হিসাবে 11টায়, তৃণমূল 5টায়, কংগ্রেস 2টোয়, এই মোটামুটি দাঁড়িয়েছে। তৃণমূল
5টা না হয়ে 4টে হতে পারে যদি মোহাম্মদ সেলিম শেষ পর্যন্ত মুর্শিদাবাদে যেতেন। ওই যেমন বোলপুরে একদম অন্তিম রাউন্ডে ফয়সলা হবে, মুর্শিদাবাদের ক্ষেত্রেও তার কোনো অন্যতা হবে বলে আমার মনে হয় না।